আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। চলে গেছে ঘূর্ণিঝড় রিমাল, তবে রেখে গেছে অসংখ্য ক্ষতচিহ্ন। ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস আর দমকা হাওয়ায় উপকূলীয় অঞ্চলের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম আর একরের পর একর কৃষি জমি। ডুবে গেছে শত শত হেক্টর মাছের ঘেরো। পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। ঘূর্ণিঝড়ে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে 1/2 কোটি মানুষেরও বেশি। সরকারি হিসেবে এখন পর্যন্ত রিমালের তাণ্ডবে সারা দেশে কমপক্ষে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিধ্বস্ত হয়েছে লক্ষাধিক ঘরবাড়ি, আর বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক আর ইন্টারনেট সেবাও। তবে ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল সবচেয়ে বেশি ক্ষতি করেছে কৃষি, গবাদি পশু ও মৎস্য শিল্পের। দর্শক, আপনার সঙ্গে আজকের আয়োজনে আমরা এসব নিয়ে কথা বলবো। আমরা আলোচনার নাম দিয়েছি ঘূর্ণির লোকসান। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন গবেষক ও কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। স্যার, আপনাকে স্বাগত। আর এছাড়া আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, এবং সাতক্ষীরা থেকে আছেন মৎস্য চাষী ও ঘের মালিক মোহাম্মদ রবিউল ইসলাম, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজনেই। আপনাদের দুজনকেও আমরা স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আমরা আপনার সাথে কথায় বলবো, আলোচনা করব কি কি ক্ষতি হয়েছে আপনাদের, আমরা সেটাও জানবো। কৃষি খাতে কি ক্ষতি হতে পারে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, সেগুলো জানবো। তার আগে আমরা একটু ফিরতে চাই ডক্টর জাহাঙ্গীর আলম স্যার আপনার কাছে। স্যার, একটু জানতে চাই, দেখলেন যে দেশের পুরো দেশ জুড়ে একটি ভয়াবহ তাণ্ডব চালিয়ে গেল ঘূর্ণিঝড় রিমাল। যদিও বলা হচ্ছে যে হতাহত এখন পর্যন্ত সরকারি হিসেবে 10 জন, এটি আরও বাড়বে কিনা আমরা জানি না, তবে সংখ্যা করা হচ্ছে আরও বাড়তে পারে। এবং একই সঙ্গে স্যার এটিও নিশ্চয়ই আপনি শুনেছেন যে সেই 2007 সালে যে সিডর হয়েছিল, সেই সিডরের যে ভয়াবহতা ছিল, বিশেষ করে পানির যে উচ্চতা বা জলোচ্ছ্বাস, এবার কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর, ঝালকাঠিতে পানি কিন্তু বেশি উঠেছে সিডরের চেয়ে। কি মনে করছেন, কৃষি খাত কোথায় গিয়ে ঠেকতে পারে এই ঘূর্ণিঝড়ের কারণে? দেখুন, মানুষের যে ক্ষতি হয়েছে, দুঃখ হয়েছে, কষ্ট, এটা তো সীমাহীন। তো এটা একটা বিষয় হলো যে সারা বাংলাদেশের এর প্রভাব কম, কিন্তু উপকূলীয় এলাকায় প্রভাব খুবই বেশি। এবং আপনি বলেছেন যে সিডরের যে তাণ্ডব, তার চেয়ে তো এবারের তাণ্ডব বেশি, পানির উচ্চতা। আর অনেকে বলছেন যে গতকাল যখন শুরু হয় তখন যেমন ছিল, আজকে সকালে তার চেয়েও তো অনেক বেশি ছিল। তো এতে করে এখনো থামেনি, আমরা যখন কথা বলছি তখনও থামে নাই, কিছুটা কমেছে, কিন্তু তাণ্ডব কিছুটা কমেছে, কিন্তু থামেনি। আর পানি উঠেছে, ভেসে গেছে, বাড়িঘর ভেসে গেছে। কৃষি সম্পর্কে আপনি যে কথা প্রথমে বললেন যে এখন স্ট্যান্ডিং ক্রপ বলতে কি আছে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এখন স্ট্যান্ডিং ক্রপের মধ্যে আউশ ধান আছে, পাট আছে এবং ভুট্টা। এগুলো হলো ক্রপ, মাঠে আছে, ফুড ক্রপ এবং ক্যাশ ক্রপ, এগুলো আছে। আর আছে শাকসবজি, ফলমূল ইত্যাদি। তো এখন তো এই পানি যেখানে উঠে গেছে, খুব বেশি করে পানি উঠেছে, তো সেখানে তো বাড়ন্ত অবস্থায় আমাদের পাটেরও ক্ষতি হয়েছে এবং আউশ ধানেরও ক্ষতি হয়েছে, আর ভুট্টার তো প্রচুর ক্ষতি হয়েছে। এবং আমার মনে হয় যে 70 থেকে 80% যে এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়, সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং দু একজন যে কথাবার্তা বলছে, টেলিভিশনে যারা বলছেন, তাদের কথা মতো এরকমই বোঝা যায়। তারপরে এখন শাকসবজির ক্ষেত্রে, শাকসবজি তো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং শাকসবজি বলতে এখন তো সব ধরনের শাকসবজি আমরা দেখছি, যেমন বিভিন্ন শাকসবজি, ডাঁটা, লাল শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ,
ইত্যাদি অনেক ধরনের সবজি আছে, এই সবজিগুলো থাকবে না। মশলা ফসলের কথা বলা যায়, যে মশলা ফসলের মধ্যে আদা, পেঁয়াজ, মরিচ এগুলো খুবই ক্ষতিগ্রস্ত হবে। মানে একদম মাঠে যা সবই ক্ষতি, মানে পুরোপুরি ক্ষতি, মানে এটা নির্ভর করছে যে কতক্ষণ পর্যন্ত পানিটা থাকে। পানি যদি বেশিক্ষণ থাকে তাহলে তো ক্ষতিগ্রস্ত না। আমরা যদি বলি পানিতে কম করে হলেও 24 ঘন্টা বা কোন ক্ষেত্র বিশেষে 48 ঘন্টা পানি থাকছে, পানি যদি কিছু নেমেছে, পানি যদি 48 ঘন্টা থাকে তাহলে পেঁয়াজ, মরিচ, আদা এগুলো তো খুবই ক্ষতিগ্রস্ত। আউশ ধান কোন ক্ষেত্রে হয়তো আবার পুনরুদ্ধার করা সম্ভব, আউশ ধান, কিন্তু পাট তো ভেঙে যাবে, পাটের গাছগুলো তো ভেঙে যাবে। এখানে তো বাতাসের একটি প্রবল ঝাঁকুনি ছিল, কাজে এটা পাট তো ভেঙে যাবে, কাজে প্রচুর ক্ষতি হবে। আমরা একটু আরেকটি কথা আমি বলি যে এখন কিন্তু ফলমূলের সময়, ফলের মধ্যে তো আম পেকে গেছে, অনেকটা পাকা অবস্থায় আম, কাঁঠাল, তারপরে জাম, এই ধরনের ফল যেগুলো আছে এই ফলগুলো সবই পড়ে যাবে এই এত ঝড়ের পরে। আমরা দেখেছি মাত্র 2-3 দিন আগে থেকে হিমসাগর আম পাড়া শুরু হয়েছিল, গণমাধ্যমে নিশ্চয়ই আপনি দেখেছেন। হ্যাঁ, এখন বাজারে এসছে, কিন্তু এখন এইরকম ঝড় হওয়ার পরে আমগুলো থাকবে। আমরা একটু একদম প্রান্তিক পর্যায়ে যেতে চাই। আমাদের সঙ্গে বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শওকত ওসমান রয়েছেন সাতক্ষীরার একজন ঘের ব্যবসায়ীও রয়েছেন। আমরা একটু শুরুতে বরিশালে যেতে চাই। জনাব শওকত ওসমান, আপনার কাছে জানতে চাইবো যে এই যে ঘূর্ণিঝড়টি হলো বা এখনো হচ্ছে বলা যায়, আপনার বরিশাল অঞ্চলে তো প্রচুর কৃষি রয়েছে মাঠে। আমাদের স্যার বলছিলেন যে বেশ কিছু তিনি শস্যের কথা বলছিলেন যেগুলো এই মুহূর্তে মাঠে রয়েছে, আউশ ধান বলছিলেন, তিনি বলছিলেন অন্যান্য কিছু ফসলের কথা বলছিলেন। কি পরিমাণ ক্ষতি হচ্ছে বরিশালে আপনার জুরিসডিকশনে একটু যদি তথ্য সহ বলেন। নিশ্চয়ই আপনারা খোঁজ খবর নিয়েছেন। আসলে বরিশাল এখনো আমরা প্রায় 24 ঘন্টা যাবৎ বিদ্যুৎ সংযোগ না থাকায়, মানে আমি তো পুরো 6টা জেলার দায়িত্বে আছি, যে আমরা অনেকের সাথে সঠিকভাবে যোগাযোগ পর্যন্ত আমরা রক্ষা করতে পারতেছি না, এমনকি মোবাইল কলেও অনেককে পাওয়া যাচ্ছে না। তারপরেও আমি ব্যক্তিগতভাবে কিছু অফিসারকে যাই হোক তাদের সাথে যোগাযোগ করে বরিশাল অঞ্চলে আমার বর্তমান মাঠে যে দণ্ডায়মান ফসলগুলো আছে এর মধ্যে মেজর যেটা ফসল আউশ ধান আমাদের রোপণ কাজ চলছিল। আমাদের এখানে 2,10,000 হেক্টর আমাদের টার্গেট, এর বীজতলা ছিল আমাদের 12,000 হেক্টর। এর মধ্যে আমাদের 4,000 হেক্টর বীজতলা অলরেডি ইউজ হয়েছিল। এই আউশ যেগুলা লাগানো হয়েছিল এবং বীজতলা যেগুলা ছিল এগুলা সবই ফ্লাডেড বা প্লাবিত হয়ে গেছে। আমার এখানে প্রায় 12,000 হেক্টর জমি পাটের আবাদ হয় মেস্তা মিলিয়ে, এর মধ্যে মেস্তাটাই বেশি। এই পাটগুলাও কিন্তু এখানে প্রচণ্ড বেগে প্রায় 111 কিলোমিটার বাতাসের বেগ উপকূলীয় এলাকায় ছিল। তো এই পাট কিন্তু অনেকগুলো হেলে গেছে। এখানে প্রায় 5,000 হেক্টর কলার আবাদ আছে। এটা আনাজি কলা এবং আমাদের যেটা আমরা কলা খাই এই খাওয়ার কলা মিলে এই কলা গাছ ম্যাক্সিমামই আমরা দেখছি, আমি যতদূর দেখছি যে অনেক গাছই ভেঙে পড়েছে। আর আমার মাঠে আরও কিছু ফসল ছিল কাঁচামরিচ, এটা প্রায় 400 হেক্টর আমার আবাদ হয়েছিল, 200 হেক্টর আমাদের এর মধ্যে অর্জিত হয়েছিল এই মৌসুমে। এই মরিচটাও কিন্তু আমাদের পুরোপুরি ক্ষতির পর্যায়ে চলে যাচ্ছে। আমার প্রায় 20,000 হেক্টর এই অঞ্চলে চীনাবাদামের আবাদ হয় চর এলাকাগুলোতে। এগুলো আপনারা হয়তো দেখলে কি বরিশাল শহরে কিন্তু এখন প্রত্যেক জায়গায় হাঁটু পানি, এগুলো সবই নদীর পানি, বৃষ্টির পানি বাদে নদীর পানি। যে খাল বিল জোয়ারের যে পানিটা আসছে এটা অনেক লোকালে ঢুকে গেছে, এমনকি চরাঞ্চল পর্যন্ত ঢুকে গেছে। সেই জন্য এই চীনাবাদামের জমিগুলোও কিন্তু আমার প্রায় 10,000 হেক্টর এই পর্যায়ে ক্ষতির পর্যায়ে পড়ে যাচ্ছে। তারপরে আমার এখানে পান বরজ আছে প্রায় 400 হেক্টর, এর মধ্যে আমাদের 200 হেক্টর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে এলাকাগুলোতে বেশি ঝড় বাতাস বইছে সেখানে এগুলা ক্ষতির পর্যায়ে পড়ে যাবে। আর এর মধ্যে আমাদের তিল আবাদ অলরেডি শুরু হয়েছিল,
এই তিলের প্রায় 200 হেক্টর জমি আমাদের মাটি দণ্ডায়মান ছিল। এই তিলের জমিতে অনেক পানি ঢুকে গেছে। আর এই সকল ফসল হলো আপনারা জানেন যে 24 ঘন্টার মধ্যে যদি পানি, 24 ঘন্টাও না, এই সকল ফসলে যদি কয়েক ঘন্টা পানি থাকে তাহলে এগুলা বিনষ্ট হয়ে যায়। আর ধানের ক্ষেত্রে আমরা হয়তো 24 বা 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করি যে এই সময়ের মধ্যে পানি যদি সরে যায় তাহলে ধান অনেকটা রিকভারি। শওকত ভাই একটু জানতে চাই, শওকত ভাই একটু ছোট্ট বলবেন যে এই যে পানি যেটি উঠেছে আপনি বলছেন নদীর পানি, এটা কি কোথাও আটকে থাকবে নাকি নেমে যাবে? সে একদম এক কথা একটু বলেন। হ্যাঁ, আটকে থাকার সংখ্যা রয়েছে কিনা? এটা সব জায়গায় নেমে যাবে না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাঁধের মানে দুর্বলতার কারণে অনেক জায়গায় স্লুইস গেট ঠিক নাই, বেড়িবাঁধ ঠিক নাই, কিছু কিছু জলাবদ্ধ অবস্থা থেকে যাবে। আবার ফিরবো, আপনি আমাদের সঙ্গে থাকেন। রবিউল ভাই, আপনি আমাদের সাথে রয়েছেন সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা অঞ্চল বা খুলনা, বাগেরহাট, আমরা এই অঞ্চল জানি, এখানে হাজার হাজার হেক্টর জমি, মানে যতদূর চোখ যায় আমরা ঘের দেখি, প্রচুর ঘের। আপনারাই সেসব ঘেরের মালিক, আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, মৎস্য চাষি, একটু বলবেন এবার যে ঘূর্ণিঝড় হলো গত দুদিন ধরে, যেটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, আশপাশের দেশও, পশ্চিম বাংলায়ও, কী অবস্থা আপনাদের ঘেরগুলোর একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আসলে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমার এলাকার কথাগুলো মৎস্য চাষী হিসেবে আপনাদেরকে সারা দেশবাসীকে জানানোর জন্য, সেজন্য ধন্যবাদ জানাই। আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা ওইভাবে এখনও পর্যন্ত নির্ধারণ করতে পারিনি, তবে আমাদের ক্ষয়ক্ষতি প্রতি বছর যে কি পরিমাণ হয় এটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আগে 183 বিঘে জমি ঘের করতাম, এখন বর্তমানে আমার 30 বিঘা জমি নিয়ে আমি ঘের করতেছি। আসলে ক্ষতির পরিমাণটা এই 2 দিন ব্যাপী যে আমরা দুর্যোগের মধ্যে পড়ে থাকলাম, জি, তো সেই ক্ষেত্রে মৎস্য চাষী হিসেবে আমি বলবো যে আমরা দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছি। আসলে ক্ষতির পরিমাণ শুধু যে আপনার প্লাবিত হলেই যে হয় তা না, তো আসলে পরিমাণটা এরকমই যে যেটা রোদ, খরা, আবহাওয়ার কারণে পানি প্রচুর উঠে গেলে নিষ্কাশনে কোনো সুযোগ থাকে না। এরপরে আমরা অতি খরার যখন তাপমাত্রা বেড়ে যায় তখন কিন্তু ভাইরাসে আমাদের মাছটা আক্রান্ত হয়। জি, রুল ভাই আমরা শুনছি, বলেন, আপনি বলেন। জি ভাই, আমরা আপনাকে শুনছি, বলেন আপনি। জি, তো আসলে শুধু যে দুর্যোগ আসলেই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই তা না। আমাদের অঞ্চলের মৎস্য চাষিরা যেটা রৌদ্র হইলো, মানে অতিমাত্রা তাপ হইলেও আমরা কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হই, ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে কাঁকড়ার চাষ কিন্তু আমাদের অঞ্চলে অনেক প্রচুর কাঁকড়ার চাষ। এই যে ঘূর্ণিঝড়টা হলো, ঘূর্ণিঝড় যেটা রিমাল হলো, এক্ষেত্রে আপনাদের যে ঘেরগুলো রয়েছে সাতক্ষীরা অঞ্চলে, সেগুলো কি মানে সবগুলোর কি মাছ বেরিয়ে গিয়েছে না রয়েছে, এটি জানতে চাচ্ছি কি অবস্থা। না, আসলে রিমালে তো আমাদের পানি ওভারফ্লো করেনি, অতি বৃষ্টির কারণে আমরা ঘেরগুলো পড়ে গেছে। তা আসলে এখনো পানি না নামা পর্যন্ত আমরা কিন্তু এটা বলতে পারবো না যে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে, তবে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হবে আমরা আশঙ্কা করতেছি। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবে, কথা বলবো। স্যার, শুনছিলেন দুজন, একজন সরকারি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, একজন সরাসরি ব্যবসায়ী বা ঘের মালিক। আপনি দুটো বিষয়ে যদি একটু বলেন। দেখুন, আমাদের শস্য কৃষিখাত মানে ফসল কৃষিখাত, এইটাতে তিনি বলেছেন যে প্রচুর ক্ষতি হয়েছে, যে অতুলনীয় ক্ষতি, এবং এই ক্ষতিটা খুব সহজেই পুষিয়ে নেওয়া যাবে না, এবং এটা নির্ভর করবে যে পানিটা কতদিন পর্যন্ত এখানে থাকে। আমরা বলছিলাম কিন্তু 48 ঘন্টা, কিন্তু তিনি বলছেন 24 ঘন্টা থাকলেই ক্ষতি হয়ে যাবে। কাজেই আমাদের ফসল কৃষিখাতে যথেষ্টই ক্ষতি হয়েছে, এবং যেটা উপদ্রুত এলাকা সেখানে আবার নতুন করে রিবিল্ড করতে হবে এবং ফসলের খাতকে আবার নতুন করে সাজাতে হবে।
না তার মানে কি পুরো এই বরিশাল বা খুলনা অঞ্চলে দুটি মানে উপকূলীয় এলাকা, যেখানে উপকূলীয় এলাকা, যেখানে মানে সেই উপকূলীয় এলাকায় যে যা যা ছিল ফসল বা কৃষি শস্য সবই কি সবই হয়তো যে কথাটা উনি বলছেন সেটা হলো যে যদি 24 ঘন্টারও বেশি থাকে তাহলে সবকিছুরই ক্ষতিগ্রস্ত হবে। আর বিশেষ করে যেমন তিলের কথা বললেন, যে তিল তো কাঁচামরিচ, চীনাবাদাম এগুলো এমনিতেই পচে যায়। আর 24 ঘন্টা থাকার পরে উনি বলছেন যে 24 ঘন্টার পরও সব পানি তো নেমে যাবে না, আবার অনেক জায়গার মধ্যে পানি থেকে যায়, আরো 2-4 দিন থেকে যায়, তো সেখানের মধ্যে আর ফসল থাকবে না, ওটা নষ্ট হয়ে। তার মানে এই ঘূর্ণিঝড়ে এখনো একটি মানে এতক্ষণ তো আমরা যা দৃশ্যমান আমরা গত 24 ঘন্টা 48 ঘন্টা দেখলাম, মানে এখনো ক্ষয়ক্ষতি বাকি রয়েছে যেটা এখনো সামনে আসেনি। আরো এটা নির্ভর করবে পানি কতক্ষণ ওখানে আটকে থাকে, তার উপরে নির্ভর করবে যে ক্ষতি আরো কত বেশি হবে। স্যার আমরা আরো কথা বলবো। এটা হলো একটা দিক, কিন্তু আমাদের যে ইনি যে বললেন মৎস্য এবং মৎস্য বিষয়ে পশু পাখি বিষয়ে কথা বলবো, তবে দর্শক তার নিচে ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম ঘূর্ণির লোকসান নিয়ে, অর্থাৎ যে ঘূর্ণিঝড় হলো তাতে কোথায় কি লোকসান ক্ষতি হলো সে বিষয় নিয়ে। স্যার যে বিষয়টি আপনি বিরতির আগে বলতে যাচ্ছিলেন যে মৎস্য খাতে একটি বড় ক্ষতির সংখ্যা দেখা দিয়েছে, কারণ যে উপকূলীয় অঞ্চল দিয়ে এই ঘূর্ণিঝড়টি বয়ে গেল এর পুরো জায়গাটা জুড়েই কিন্তু কৃষির পাশাপাশি মৎস্য বড় একটি ক্ষেত্র বাংলাদেশের। মাছের ঘের রয়েছে, পুকুর রয়েছে, বিল রয়েছে, নানান ধরনের সেখানে মাছ উৎপাদন হয়, বিভিন্নভাবে হয়। সেটি আমরা কিন্তু সাতক্ষীরার একজন ঘের মালিক তিনি বলছিলেন তার কথাটি যে, এবং তিনি আরেকটি কথা বলছিলেন যে শুধু যে প্রাকৃতিক এই ঘূর্ণিঝড়েই নয়, অতিরিক্ত রোদেও তারা শঙ্কার মধ্যে পড়ে যায়, নানান সময় তাদের এই সংখ্যাগুলো হয়, এবং তিনি খুব শঙ্কায় রয়েছেন যে এই পানি নেমে যাওয়ার পরে তাদের ঘেরে তারা মাছ, তাদের যে উৎপাদিত মাছ বা তাদের যে চাষ করা মাছ সেগুলো আদৌ থাকবে কিনা, এ নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। জি, আমরা যেভাবে পানির ফ্লো দেখলাম তাতে করে ঘেরগুলো মাছ আরো থাকবে, এটা সম্ভাবনা খুবই কম। যখন প্রচন্ড বেগে পানি বয়ে যায়, ঘেরগুলি ভেসে যায়, তখন মাছ চলে যায়, নিচের মাছ উপরে উঠে আসে এবং মাছ চলে যায়। অনেক মাছ তবু কিছু কিছু থাকে, হয়তো সব মাছ চলে যায়, এরকম হয়। আরেকটি জিনিস হলো যে এই যে মাছের যে এই সমস্যাটা এইবার শুধু এর জন্য নয়, এই যে ঝড় হলো, পানি প্রচুর ফ্লো পানির, এটা না। এর আগে উনি বলেছেন যে এর আগে প্রচণ্ড খরা ছিল, দীর্ঘদিনের খরা, এবং এই খরার সময় কিন্তু মাছ অনেক উপরে উঠে গেছে এবং মাছের ক্ষতি হয়েছে, খরায়ও মাছের ক্ষতি হয়েছে। এবং ইনি রোগের কথা বলেছেন, এই খরার সময় মাছের রোগ হয়েছে, তাতেও মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তা এখন পরপর দুটো ফাড়া ওনারা কেটেছেন, একটা হলো প্রচণ্ড খরা, আরেকটা হলো বন্যা। এই দুটোই পরে এনাদের টিকে থাকাই মুশকিল, আবার নতুন করে হয়তো স্টকিং করতে হবে, আবার নতুন করে চাষ করতে হবে। তো এটা ওনাদেরকে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। আমরা ওনার কাছে শুনে এসে আমরা একটু সাতক্ষীরা যেতে চাই আবার রবিউল ভাইয়ের কাছে, যে ওনারা, রবিউল ভাই আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন, নিশ্চয়ই আপনি রয়েছেন। জি রবিউল ভাই, আমরা একটু আপনার কাছে আবার জানতে চাইবো, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন, সেটি হলো যে আপনারা তো আগে থেকেই জানতেন, গণমাধ্যমে বা নানানভাবে আপনাদেরও বিভিন্ন উপায় রয়েছে যে একটি ঝড় আসছে, তো এই ঝড়টি যখন আসছে আপনারা আগে থেকে জানছিলেন, তো সেক্ষেত্রে আপনারা আগে থেকে কি কি ব্যবস্থা নিয়েছিলেন যাতে আপনাদের মাছ ঘের থেকে না যায়, মানে উঁচু কোনো কিছু দিয়ে দেয়া বা কোনো জাল দেয়া, এমন কোনো কি পদক্ষেপ নিয়েছিলেন যে যাতে মাছ আপনাদের ঘের থেকে বের হতে না পারে? পানি বৃদ্ধি পাবে, পানি ঝড়ে নেমে আসবে বা জোয়ারের পানি বৃদ্ধি পাবে, এটা তো আগে থেকে জানতেন, কি কি ব্যবস্থা নিয়েছিলেন আপনারা? না আসলে দেখেন, এই যে প্রকৃতির যে এটা আসলে ঠেকানো কিন্তু খুব মুশকিল। সেই ক্ষেত্রে আমরা যে ব্যবসা করি সেগুলো কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের এগুলো ঠেকানোর জন্য,
কিন্তু আসলে ওই ধরনের এই যে দীর্ঘ সময় ধরে যে দুর্যোগ চললো, এতে কিন্তু আসলে ওই ধরনের প্রোডাকশন আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই, মানে বাসা থেকে বেরোনেরই কোনো সুযোগ ছিল না, এবং এখনো পর্যন্ত সব প্লাবিত হয়ে রয়েছে। এটা যখন নেমে যাবে, এই পানিটা যখন নেমে যাবে, আমাদের কিন্তু ব্যবসাটা নূতন করে আবার শুরু করতে হবে। সেটা এমন রাস্তাঘাট থাকবে না, মৎস্য আসলে পানি নেমে গেলে পানির মধ্যে কি থাকবে না থাকবে এটা কিন্তু আশা করা যায় না, আর আমরা আশা করিও না। এর আগে যতবার প্লাবিত হয়েছে আসলে কিন্তু সব কিছু নতুন করে আমাদেরকে শুরু করতে হয়েছে। সেক্ষেত্রে আপনাদের সাতক্ষীরা অঞ্চলে বা কয়রা অঞ্চলে, উপকূল অঞ্চলে বিভিন্ন বাঁধ রয়েছে, বাঁধের কি এবার কোনো বাঁধ ভেঙে পানি ঢুকেছে, এমন কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা? না, বাঁধ আমাদের যে বেলটা, এই বেলটায় বাঁধ ভেঙে পানি ঢোকেনি, তবে উপর দিয়ে পানির যে তুফানটা, এটা কিন্তু হয়েছে, বাঁধ ভেঙে আমাদের অঞ্চলগুলো। তবে দুর্গাপাটি, আমাদের ইউনিয়নের বুড়িগড়ানি ইউনিয়নের আসলে দুর্গাপাটি যে বেলটা আমরা বলে থাকি, এই বেলটা কিছু পানি ওভারফ্লো করেছে, বাঁধ কোথাও আমাদের ভাঙেনি। কিন্তু অতি বৃষ্টি যে পানিটা এখনো আপনার বাঁধ ভেঙে যেভাবে পানি ঢুকতো, ওইভাবেই কিন্তু অত পানি না হলেও তার অংশে কোনো অংশেই কম না। আমাদের ঘেরগুলো এখনও পড়ে আছে, যেহেতু আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেক মিডিয়ার ভাইরা এটা সর্বক্ষণই ওনারা প্রচার করতেছেন, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বসে। আমাদের অঞ্চলে বিদ্যুৎ না থাকার কারণে আমরা কিন্তু ওইভাবে খোঁজখবর নিতে পারতেছি না। একটু বরিশালে যেতে চাই, শওকত ওসমান, আপনার কাছে। শওকত, একটু জানতে চাই, আপনি যে কিছু কথা বলেছিলেন যে কাঁচামরিচ, চীনাবাদাম কিংবা কাঁচকলার কথা বলেছিলেন, আরও নানান কথা বলেছেন, যেগুলো সবই নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনারা তো ঝড় আসবে এটিও জানতেন। যে সবজিগুলো আগে উঠিয়ে ফেলা যায়, মিনিমাম মানে যত ন্যূনতমটুকু রাখা যায়, বাঁচানো যায়, তেমন কি প্রচারণা চাষিদের মধ্যে চালিয়েছিলেন? আসার প্রায় 2-3 দিন পূর্বাভাস পাওয়ার পর থেকে আমাদের মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আমাদের যে সকল ফসল আমাদের কর্তন পর্যায়ে আসে, বিশেষ করে যেগুলো সবজি হারভেস্ট করার মতো, ঢেঁড়স বা এগুলো আমরা বলে দিয়েছিলাম যে এগুলো হারভেস্ট করতে হবে। আর যেখানে আমাদের সেচ নালা, বিশেষ করে নিষ্কাশন নালা নাই জমিতে, সেগুলো আমরা প্রস্তুত রাখতে বলছিলাম। এবং আমাদের সামান্য কিছু বোরো ধান কর্তন বাকি ছিল, সেটা আমরা তাৎক্ষণিকভাবে আমরা 2 দিন আগেই কিন্তু মেসেজ দিয়ে কৃষকদের দিয়ে এগুলা কাটাই ফেলছি অলরেডি। এই প্রস্তুতিগুলো আমাদের পূর্ব থেকে ছিল, কিন্তু তারপরেও এটা যে হারে পানি ঢুকছে, এগুলা ওই জমি হলো হাঁটু পানির নিচে। এখন মনে করেন অনেক জমি আছে যে আরও বেশি পানির নিচে, তো এগুলা তো ওই নালার, এখন জমি ভিত্তিক নালার আর প্রয়োজন পড়তেছে না। এখন এটা হলো মূলত আমাদের খালের মাধ্যমে, নদীর মাধ্যমে এই পানিগুলা সরে যেতে হবে। এটা আশঙ্কা করেছিলেন, মানে তার চেয়েও বেশি পানি এসেছে, বিষয়টা এরকম কিনা? এসেছে, হ্যাঁ, বিষয়টা তাই। আসলে আমরা তো ভাবছিলাম শুধু বৃষ্টির পানিটা পড়বে, এটা হয়তো কৃষক দ্বারা জমি থেকে নিষ্কাশন নালার মাধ্যমে তারা বের করে দিতে পারবে, কিন্তু এই পানিটা তো ম্যাক্সিমাম পানি হলো জোয়ারের পানি বেশিরভাগটাই। এখানে বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে, কিন্তু তার তুলনায় জোয়ারের পানিটাই বেশি আমাদেরকে ইফেক্ট করছে। আপনার যে এলাকা বরিশাল, এখানে যে পরিমাণ ফসল রয়েছে, কত শতাংশ নষ্ট হয়ে যেতে পারে বলে ধারণা করছেন, মানে আপনি আশঙ্কা প্রকাশ করছেন? হ্যাঁ, আচ্ছা, আমি যে ফিগারগুলো বললাম একটু আগে, তা আমরা এটা হলো টোটাল আবাদির এরিয়াস দণ্ডায়মান ফসলের। এখন ক্ষতির পর্যায়টা এটা আমরা এস্টিমেট করব, তবে আমি অন অ্যাভারেজ বলতে পারি যে অন্ততপক্ষে 50% আমাদের ফুললি ড্যামেজ হবে। 50%, মানে টোটাল আবাদ যা ছিল মাঠে, তার 50% আমরা সম্পূর্ণ ড্যামেজের মধ্যে নিয়ে আসতে পারবো। আমি একটু আরেকবার রবিউল ভাই আপনার কাছে জানতে চাইব। রবিউল ভাই, আপনি আমার সঙ্গে রয়েছেন, আইলা কিংবা ফণী কিংবা সিডর, আমরা যে ঝড়গুলো ছিল সেগুলোর তুলনায় কি এবার পানি বেশি উঠেছে? আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি যেহেতু ওই এলাকায় ব্যবসা বাণিজ্য করেন মাছের, একটু জানতে চাই। দেখেন, ওই সময় পানিটা উঠছিল আপনার নদী ভাঙনে, নদী প্লাবিত হয়ে গেছিল।
আর এবার কিন্তু টোটালি বর্ষার পানি, অতি বর্ষার পানি, সেই তুলনায় কম না। তবে এর সাথে সাথে আমাদের পানি যে জমা হয়ে থাকে, যে পানিটা, এটা কিন্তু আমাদের নিষ্কাশনের জন্য খুবই অসুবিধা। মানে আগে যেভাবে আমাদের পানিটা সুইচ গেটগুলো ছিল, এগুলো কিন্তু মানে অল্প সময়ের মধ্যে পানিগুলো নিষ্কাশন হয়ে যেত। মৎস্য চাষ হওয়ার কারণে এখন বর্তমানে আমাদের এলাকায় কিন্তু কাঁকড়ার একটা ব্যাপক একটা, আমাদের এলাকার শ্রমিক এখানে জাপান সহ আরও কয়েকটি প্রকল্প এখানে হয়েছেন, সেই অঞ্চলগুলো কিন্তু সেগুলো কিন্তু কাঁকড়া ধরে আমাদের এলাকার হতদরিদ্র মানুষরা সেইখানে কিন্তু অনেক শ্রমিক সেখানে কাজ করেন। আর এই পানি জমে থাকার কারণে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেক ক্ষতি, মাছের সাথে সাথে এই কাঁকড়া কিন্তু অনেক ক্ষতি হবে। আপনারা জানেন সাতক্ষীরাতে কিন্তু প্রচুর আম হয়, যে আমটা দেশের বাইরে যায়। এটাও কিন্তু একটি বড় ক্ষতির সম্মুখীন আমাদের হচ্ছে এবং হবে। পানিটার কথা বলছিলেন, কত শতাংশ আম নষ্ট হবে বলে আপনি মানে আশঙ্কা প্রকাশ করছেন? গাছে যে আম রয়েছে সেখান থেকে কি পরিমাণ নষ্ট হতে পারে বা ঝরে পড়েছে বলে আপনার ধারণা? আমার ধারণা মনে হয় যে 80 থেকে 90% নষ্ট হয়ে যাবে। কারণ যে ধরনের যে সময় নিয়ে যে দুর্যোগটা চলছে, এটা আমি মনে করছি। আর মৎস্য খাতে তো আমরা মনে করছি যে পানি নেমে যাওয়ার পরে আমাদের সব কিছু, মনে করেন 100 টাকা বিনিয়োগ করে থাকলেই সেই 100 টাকাই আমাদেরকে নষ্ট হয়ে গেছে। আমরা আশঙ্কা মনে করতেছি যে যতক্ষণ না পানি নেমে না যাচ্ছে, আসলে অতক্ষণ আমরা আসলে ওই ক্ষতিটার বুঝতে পারতেছি না। তবে বিগত দিনের অভিজ্ঞতায় আমি বলছি যে আসলে আমরা মৎস্য চাষি হিসাবে, কাঁকড়া চাষি হিসাবে, যে এই ধরনের যখন দুর্যোগ হয়েছে, তখন কিন্তু আমাদের সব কিছু নতুন করেই 10 টাকা বিনিয়োগ সেখানে করলে সেই 10 টাকা নতুন করেই আবার আমাদেরকে কিন্তু শুরু করতে হয়েছে। যারা আপনারা মৎস্য চাষী রয়েছেন, আপনাদের জন্য মারাত্মক ক্ষতি হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলেছেন। আমরা শওকত ভাইয়ের সঙ্গে আবার যুক্ত হব, আপনারা আমাদের সঙ্গে থাকেন। স্যার, যেটি বলছেন, বেশ কিছু পরিসংখ্যান কিন্তু উঠে এসেছে। যদি বরিশালের কথা বলি, সেখানে কৃষি খাতে তিনি বলছেন যে কম করে হলেও 50% কৃষি একদম নষ্ট হয়ে যাবে বলে তার সংখ্যা। আর ফসল। আর সাতক্ষীরার যিনি আমাদের সঙ্গে ছিলেন, তিনি বলছিলেন যে তারা যারা ঘের ব্যবসা করেন ওই অঞ্চলের উপকূলীয় এলাকায়, তার সংখ্যা হলো একদম আবার নতুন করে শুরু করতে হবে, শতভাগ তার লোকসান বা ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন। আর আমের কথা বলছিলেন যে আম গাছের আম যেগুলো ছিল 80-90% পড়ে যেতে পারে। মানে এটি তো স্যার সামগ্রিকভাবে মানে অর্থনীতির জন্য ধাক্কা কিনা? মোট কথা হলো যে আমরা তো আসলে সাতক্ষীরা ওইসব অঞ্চলে মাছ এক্সপোর্ট করি। জি। তারপরে এই যে আমের কথা বললেন, আম আমরা এক্সপোর্ট করি। সাতক্ষীরা আম খুবই সুস্বাদু আম এবং এক্সপোর্ট করি। তো এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ আমরা যে কিছু বিদেশি মুদ্রা কৃষি থেকে আমরা আয় করি, তার একটা বড় অংশ এই সাতক্ষীরা এবং ওইসব এলাকার থেকে আসে। তো এইটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন এদেরকে যদি আবার নতুন করে মাছ চাষে শুরু করতে হয়, সময় সাপেক্ষ ব্যাপার, অর্থের ব্যাপার, এবং তারা এতদিন তারা যে চলবে কিভাবে, এতদিন তারা যে এই যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা পুষিয়ে নিবে কিভাবে, এবং কি সহযোগিতা তারা পেতে পারে, কোথার থেকে কি সহযোগিতা পেতে পারে, এইগুলো হলো এখন বড় প্রশ্ন যারা মৎস্য চাষী। আরেকটি বিষয় যেটা এখনো আলোচনা হয় নাই, সেটা হচ্ছে যে পশু পাখি, এটার তো খুবই ক্ষতি হয়েছে। আমি এই বিষয়ে আপনার একটু মানে জানতে চাইবো যে পশু পাখির প্রথমে দুটি কিন্তু এখানে বিষয় রয়েছে। একটি হলো সুন্দরবনে কিন্তু আমরা আজকেও আমরা যখন আপনার সাথে কথা বলছি, তখনও বিভিন্ন গণমাধ্যম এবং বন বিভাগ থেকে বলা হচ্ছিল সুন্দরবন এখনও 10 থেকে 12 ফুট পানির নিচে রয়েছে পুরো সুন্দরবন। সেক্ষেত্রে সুন্দরবনের যে বন্য প্রাণী তারা কোথায় আছে, এটা নিয়ে কিন্তু তারাই সংখ্যা প্রকাশ করেছেন। আর নাম্বার 2 হলো যে আর মাত্র 20 দিন পরেই, 15-20 দিন পরেই আমাদের একটি উৎসব, ইসলাম ধর্মাবলম্বীদের যে পবিত্র ঈদুল আজহা, যে কোরবানিকে ঘিরে গবাদি পশুর সবচেয়ে বড় ব্যবসা এই বাংলাদেশে হয়ে থাকে, সেটি সামনে। সেই গবাদি পশুর কি অবস্থা হয়েছে এই ঘূর্ণিঝড়ে আমরা সেটি এখনও জানি না, যেহেতু এখনও বিষয়টি চলমান রয়েছে। এবং সেক্ষেত্রে যারা ব্যবসায়ী গবাদি পশুর, তারা একটি বড় ধাক্কা তাদের ব্যবসায় পড়বে কিনা, দামের উপরে গিয়ে প্রভাব পড়বে কিনা, স্যার সে উত্তর জানবো। তো দর্শক, তার আগে নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন।
আবার ফিরলাম বিরতির পর কথা বলছিলাম ঘূর্ণির লোকসান নিয়ে। আমরা কথা বলছিলাম স্যার আপনার সঙ্গে দুটি বিষয়, যে গবাদি পশু আর একটি হলো বন্যপ্রাণী। এই দুটির ক্ষতি কি হতে পারে, তার আগে আমি একটু স্যার আরেকটি বিষয় আপনার কাছে জেনে আসতে চাই, আমরা এটি নিয়ে আলোচনা করব। সেটি হলো সাধারণ মানুষ যেটি মনে করে, বা আমরা যদি বারবার তুলনা দিচ্ছি সিডরের সঙ্গে 2007 সালে যেটি হয়েছিল, কারণ সিডরে বিপুল পরিমাণ সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছিল, আর্থিক ক্ষতিতে হয়েছিল। কিন্তু আমি যদি আপনাকে শুরুতেই বলেছিলাম, বা আমার নিজের বাড়িও যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলে, আমরাও সকাল থেকে নানান খবর পাচ্ছিলাম, গত রাতেও পাচ্ছিলাম, বা গণমাধ্যম কর্মী হিসেবে পাচ্ছিলাম, সবাই কিন্তু একটি বিষয় বলছিল যে সিডরে যে পরিমাণ পানি উঠেছিল, এবার সেই পানির উচ্চতারা তার চেয়ে অনেক বেশি, বাসা বাড়ি সব তলিয়ে গেছে। যদিও সরকারের নানা ব্যবস্থাপনার কারণে প্রাণহানির সংখ্যা কম হয়েছে, এটি নিশ্চয়ই ইতিবাচক দিক। তো তার মানে কি প্রাণহানির সংখ্যা কম হলেও আর্থিক ক্ষতিটা কি অনেক বেশি দিকে যাচ্ছে কিনা, এবং সেটি দীর্ঘমেয়াদী আমরা এর ক্ষতির মুখে পড়তে যাচ্ছি কিনা? আর্থিক ক্ষতি অনেক বেশি হয়, এবং এই ধরনের বন্যা এবং ঝড় যখন হয় তারপরে তাদেরকে আবার নতুন করে কৃষি ব্যবসাটাকে নতুন করে গড়ে তুলতে অনেক সময় লাগে এবং অনেক অর্থের দরকার হয়, যেটা প্রায়শই তারা সংগ্রহ করতে পারে না। তা আমি যে বিষয়ে, আপনি সুন্দরবনের কথা বলছিলেন, কালকে থেকে আজ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে কিন্তু সুন্দরবনে যে অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ উপড়ে গেছে, এটার কথা বলা হচ্ছে। এবং যেহেতু পানি অনেক উপরে উঠে গেছে, অনেক উপরে উচ্চতায় পানি, সেই কারণে সুন্দরবনের যেই পশুগুলো আছে, সেই পশুগুলো অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে পশুগুলো হয়তো অনেকগুলোই মরে গেছে। আমি একটু যুক্ত করি, আমরা কিন্তু গতকাল আজকে আমরা সন্ধ্যার সময় খবর প্রচার করছিলাম যে মোংলায় সুন্দরবন থেকে মানে মৃত হরিণ ভেসে আসছে, এমন কিন্তু আমরা খবর প্রকাশ করছিলাম। এতে বোঝা যায় যে সুন্দরবনের প্রাণীগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এর চারপাশে যে প্রাণীগুলো আছে, এগুলোর কি অবস্থা হতে পারে? মুরগি, হাঁস, এগুলোর কথা আপনি একদম ধরে নিতে পারেন 80%ই ক্ষতিগ্রস্ত, পুরো এই যেখানে ঘূর্ণিঝড় বয়ে গেছে এবং যেখানে প্রচণ্ড তোড়ে পানি প্রবাহিত হয়েছে, সেখানে ওই হাঁস এবং মুরগি এগুলো ভেসে যায়, এগুলার থাকে। গবাদি পশু যেগুলো আছে, গরু, ছাগল, গবাদি পশু অনেক সময় দেখা যায় যে কিছু কিছু উঁচু জায়গা থাকে, অথবা যেখানে শেল্টার, আশ্রয় কেন্দ্র, তার নিচতলায় গবাদি পশু অনেকে নিয়ে যেতে পারে। কিন্তু এটা এমন দ্রুত যে তারা নিয়ে যাবে, তারা সব ওয়েট অ্যান্ড সি এরকম করতে থাকে, যারা মানুষ 11th আওয়ারে যায়। এবং তখন যখন ঝড় শুরু হয়ে যায়, তখন ওই গরু বাছুরগুলোকে আর নিয়ে যেতে পারে না, এবং গরু বাছুরগুলো প্রায় ভেসে যায়, এগুলোকে আর বাঁচানো যায় না। আর অনেকগুলো গরুর তো থাকে, ওই দড়ি থাকে, এবং দড়িগুলো বিভিন্ন জায়গায় পেঁচ খায়, সাঁতরেও যেতে পারে না এবং মরে যায়। কাজে এইখানে আপনি যে বললেন যে সামনে তো কোরবানি, কাজে এই ক্ষেত্রে আমাদের একটা ক্ষতি আমরা দেখছি, হয়তো সংখ্যা অনেক কমে যাচ্ছে, বিশেষ করে এই আমাদের উপকূল এলাকায়। এখন সারা বাংলাদেশের অবস্থা কি? সারা বাংলাদেশে হয়তো এই ঝড়টা নাই, কিন্তু তার আগে তো প্রচুর খরা ছিল, এবং তাপমাত্রা যখন বেশি ছিল তখন মুরগির রোগ হয়েছে, বিভিন্ন রোগ দেখা দিয়েছে, যে অনেক মুরগির খামারে মুরগি প্রচুর মরে গেছে। এটা হলো হাঁস মুরগির ক্ষেত্রে ক্ষতি। আরেকটা ক্ষতি হয়েছে যে গবাদি পশু অনেক হিট স্ট্রোকে শত শত গবাদি পশু মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং অনেক গাভী যেগুলো বাচ্চা দেবে এগুলো অ্যাবর্শন হয়ে গেছে। তারপরে যেগুলো আপনার দুধ দেয়, সেগুলোর দুধ কমে গেছে। তো এই ধরনের ব্যাপক ক্ষতি হয়েছে, এবং সেই কারণে যে একটা রিপোর্টে আমি দেখেছি যে প্রায় 99% পশুর ওজন কমে গেছে তাপমাত্রার কারণে, এবং প্রচুর খাবার খেতে পারছিল না, যে কারণে ওজন কমে গেছে। এতে করে যখন পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, এবং কস্ট অফ প্রোডাকশন যখন বেড়ে যায়, তখন দাম বেড়ে গেলে
তখন চাহিদা কমে যাবে। একটি দামের একটি সংখ্যা তৈরি হতে পারে কোরবানিকে, হওয়াই স্বাভাবিক। আমরা আবার আলোচনা করব। আমরা একটু বরিশালে যুক্ত হতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। জি শওকত, একটু আপনার কাছে আমি জানতে চাইব, আপনি বেশ কিছু সংখ্যার কথা বলছিলেন যে ক্ষেতে বা কৃষি জমিতে যে পরিমাণ ফসল রয়েছে তার আপনি বলছেন কম করে হলেও 50% ক্ষতির সম্মুখীন হবেন কৃষকরা। তাহলে এই যে কৃষকরা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাদেরকে ক্ষতি থেকে বাঁচাতে আপনারা কি উদ্যোগ নেবেন বা কি উদ্যোগ নেওয়া উচিত রাষ্ট্রের, জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আপনারা জানেন যে বর্তমান সরকার কৃষিতে প্রচুর সহায়তা দিয়ে আসছে, উপকরণ সহায়তা, প্রণোদনা, পুনর্বাসন। আমরা এই বছরও প্রায় 1,59,000 কৃষককে 1 বিঘা করে আউশ ধানের বীজ, সার সবই দিয়ে আমরা এগুলো আবাদ করাচ্ছিলাম। তা আমাদের বিভিন্ন ফসলেই এইভাবে কিন্তু প্রণোদনা কার্যক্রম আছে। এটা আমরা এই কার্যক্রম বন্যার পরবর্তী সময় কৃষি একটা পরিকল্পনা করে যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটা তালিকাভুক্ত করে এবং তাদেরকে আমরা এই সহযোগিতাটা দিতে পারবো বলে আশা করি। সহজ শর্তে কোনো ঋণ বা বিভিন্ন ব্যাংক থেকে বা যারা আপনার অপ্রতিষ্ঠানমূলক যে বিভিন্ন রয়েছে সেখান থেকে সহজ শর্তে ঋণ নেওয়ার কোনো কি ব্যবস্থাপনা আপনাদের অধিদপ্তরের আছে? আমাদের অধিদপ্তরে সরাসরি আমরা ঋণ কার্যক্রম করি না, তবে আমরা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ কৃষি ব্যাংক, আমরা সেখানে যেহেতু কৃষকদেরকে আমরা কিছু স্বল্প সুদের ঋণ দেওয়া হয়, সেখানে 4% ইন্টারেস্টে ফসলি লোন, সেইটার ব্যাপারে আমরা এই সকল কৃষককে অগ্রাধিকার যাতে দেওয়া যায় সেটা আমরা সুপারিশ করব। ক্ষতিগ্রস্ত হয়েছে সেই শস্যগুলোর পুনর্বাসনের জন্য কৃষকরা কি করতে পারে? সে পুনর্বাসনের জন্য এখন আউশ মৌসুমের আমাদের যথেষ্ট সময় রয়ে গেছে। আমাদের আউশ ফসল আমরা করতে পারবো। আর শাকসবজি, আমাদের মৌসুম ভিত্তিক যে শাকসবজিগুলো যেগুলো আমাদের নষ্ট হয়ে গেছে, বাদেও আমাদের স্বল্পকালীন কিছু শাকসবজি আছে যেগুলো অল্প দিনের মধ্যে আমরা গ্রো করে কৃষক হয়তো বাজারজাত করতে পারবে, সেই ধরনের আমরা প্রযুক্তি কৃষকদেরকে দিতে পারবো। আমরা এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। ক্ষেত্রে কি করতে পারি আমরা? জি স্যার, যে বলছেন যে পাটের ক্ষেত্রে, পাট মশলা এই ক্ষেত্রে কি করতে পারে সেটাই জানতে চাচ্ছিলেন আমাদের স্যার। পাট তো আসলে আমাদের এই বরিশাল অঞ্চল তো আসলে পাটের আবাদি এলাকা কিন্তু আমাদের ফরিদপুর অঞ্চলের তুলনায় একটু কম। তো এখানে আমাদের চর অঞ্চলের উপজেলাগুলোতে, বিশেষ করে বরিশাল যে জেলাটা, এখানে হিজলা, মুলাদি এবং বরিশাল সদর উপজেলা, এই সব এলাকায় এবং ভোলার কিছু এলাকায় আমাদের মেস্তা জাতীয় পাটটাই বেশি আবাদ হয়। এখানে পাটের ক্ষেত্রে আমাদের আমরা পাটের ক্ষেত্রে যেগুলা পাট হেলে পড়েছে, বাতাসে হেলে পড়েছে এবং কিছু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা পাট হয়তো নতুন করে আর এখানে সুইংয়ের টাইম থাকবে না, তাদেরকে পরবর্তী ফসলে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত কথা বলার জন্য। স্যার, অনেকগুলো বাস্তবতা কিন্তু দেখা দিয়েছে। সেক্ষেত্রে স্যার আমি যদি একটু আপনাকে বলি, আমাদের দেশের জনসংখ্যা বেশি, আমরা অর্থনৈতিকভাবে ততটা স্বাবলম্বী নই উন্নত বিশ্বের মতো, আমরা উন্নত দেশের দিকে এগোচ্ছি। তার মধ্যে এমনিতে একটি বিশ্বমন্দা চলছে, ডলার রেট নিয়ে শঙ্কা রয়েছে, আমাদের ব্যাংক খাত নিয়ে নানান সমস্যা রয়েছে, আর্থিক খাতে নানান সংকট চলছে। এর মধ্যে এমন একটি ঘূর্ণিঝড় হলো যেটি দেশের উপকূলীয় অঞ্চলকে সামগ্রিকভাবে কথা বলে যা বুঝলাম, আমরা দুজন একদম সরাসরি সম্পৃক্ত যারা কৃষির সঙ্গে, মৎস্য শিল্পের সঙ্গে, তাদের কথাগুলো ধরে বুঝলাম গড়ে কৃষি এবং মৎস্য খাত মিলে প্রায় 60 থেকে 70% ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুটো মিলিয়ে। স্যার, এই যে একটি সামগ্রিক সমস্যা তৈরি হলো বা একটি সংকট দেখা দিয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে, এখান থেকে উত্তরণের উপায় কি? আমি যে প্রথমে কতগুলো কথা বললাম আর্থিক সংকট, সেগুলোকে বিবেচনা রেখে এখন কি করণীয় সে উত্তর জানবো স্যার। তবে দর্শক, তার নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন।
ফিরলাম বিরতির পর কথা বলছিলাম ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্ত বা লোকসান নিয়ে। স্যার, আমি বিরতির আগে আপনাকে জানতে চাচ্ছিলাম, যেটি আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন খুলনা এবং সাতক্ষীরা থেকে, তারা সংকটগুলো তুলে ধরেছেন। আমাদের দেশের আর্থিক সংকট রয়েছে, মানে বিশ্বমন্দা চলছে, আমি অতগুলো কথা বলছিলাম। এই বিবেচনায় সামনে বাজেটও রয়েছে, আগামী মাসের 6 তারিখ বাজেট হবে, আমরা যদি হিসেব করি তার মানে 8-9 দিন রয়েছে। সব মিলিয়ে এখন রাষ্ট্রের এই যে একটি ঘূর্ণিঝড়ের কারণে পুরো উপকূলীয় অঞ্চলে একটি সংকট দেখা দিচ্ছে, কৃষি, মৎস্য, গবাদি পশু খাতে সামনে কোরবানি, কি করণীয় বলে মনে করছেন? দেখেন, এই যে ঘূর্ণিঝড়টা হয়েছে, যে এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এরা তো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটার প্রভাব সারা বাংলাদেশে খুব কম। তো যেখানে হয়েছে তাদেরকে পুরোপুরিভাবে আবার নতুন করে শুরু করতে হবে, কৃষিকাজ শুরু করতে হবে। কৃষি, মৎস্য দুটি, সব কৃষি, মৎস্য, পশু সবই শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কৃষি শস্য কৃষি যেটা, সেই ক্ষেত্রে যে ক্রপ অনুযায়ী পরিকল্পনা করেন, উনি বলছেন যে এখনো হয়তো আউশ করার সুযোগ আছে। আউশ যেগুলো ক্ষতিগ্রস্ত হবে একেবারেই ফুরিয়ে যায়, লেট এটা রোপণ করা হয়তো সম্ভব হবে। পাটের ক্ষেত্রে উনি বলছিলেন যে পাট হয়তো সব নষ্ট হয়ে যায় নাই, পাট শুয়ে পড়েছে এবং এগুলো হয়তো কিছুটা উঠে যাবে। আর যদি পানি বেশি দিতে তো পচেই যাবে। তো সেটাকে আর পাটটাকে, মেস্তা পাটের কথা উনি বললেন যে সেখানে কিছু মেস্তা পাট হয়, তো এইগুলো হয়তো পুনরায় করা হয়তো সম্ভব হবে না। কিন্তু অন্যান্য যেই আপনার মশলা ফসল, এগুলো হয়তো কোনোটা করা সম্ভব। তো এইগুলোকে এখন এই ফসল ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করতে হবে। মানে সেটা কি বাজেটের ক্ষেত্রে না, এটা কৃষি মন্ত্রণালয়কে ফসল ভিত্তিক পরিকল্পনা নির্দিষ্টভাবে এটা গ্রহণ করতে হবে। এখন মাছের ক্ষেত্রেও ঠিক এমনি আলাদাভাবে পরিকল্পনা গ্রহণ করতে। তারা বলছে যে 80-90% এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ বলছে একদম শতভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কথা বলছি 80% নষ্ট হতে পারে। এখন এইটার জন্য চাষিদেরকে আলাদাভাবে লিস্ট করে তাদের কার কি প্রয়োজন সেগুলো নির্ণয় করতে হবে এবং সেই ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, আবার নতুন করে তাদেরকে পুনর্বাসন করার জন্য পুনর্বাসন পরিকল্পনা। এবং এই ক্ষেত্রে আমাদের কিন্তু কৃষি পুনর্বাসন তহবিল গঠন করা দরকার। আচ্ছা। এবং এইটা এর আগেও বিভিন্ন সময়ে বাজেটের আগে আমরা বলেছি যে আমার ঘন ঘন দুর্যোগ হয়, কাজে দুর্যোগ মোকাবেলার জন্য কৃষি পুনর্বাসন তহবিল গঠন করা দরকার। এটা আমাদের জাতীয় কৃষি নীতিতে আছে, কিন্তু এই পর্যন্ত এটা গঠন করা হয় না। সামনে যেহেতু বাজেট আছে, এখন সুযোগ আছে হয়তো এই ধরনের একটা তহবিল গঠন হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিছু হয়তো সংযোজন করা সম্ভব হবে। তো এইটা করা দরকার। আরেকটি বিষয় হলো যে সারা বাংলাদেশেই তো আমরা কিছু ভর্তুকি দেই, প্রণোদনা দেই, যেখানে এফেক্টেড এরিয়া, ক্ষতিগ্রস্ত, তাদের জন্য বিশেষ প্রণোদনা থাকা দরকার, তাদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা থাকা দরকার। এবং এটা আমাদের উপকূলীয় এলাকায় যারা ঘূর্ণি বিধ্বস্ত তাদের জন্য আলাদাভাবে করতে হবে। জি স্যার, নিশ্চয়ই ঘূর্ণিঝড় রিমালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকায় যারা কৃষি কাজ বা কৃষি ব্যবসা করেন, বা যারা মৎস্য চাষ করেন, বা যারা গবাদি পশুর সঙ্গে জড়িত আছেন, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই রাষ্ট্র বিশেষ প্রণোদনের ব্যবস্থা করবে, আমরা সে প্রত্যাশা করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সুযোগ কথা বলার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে স্টুডিওতে একজন অতিথি রয়েছেন, এছাড়া আমাদের খুলনার সাতক্ষীরা এবং বরিশাল থেকে দুজন অতিথি ছিলেন। আমরা সবার কথা কিন্তু শুনছিলাম, এবং সেক্ষেত্রে যে বিষয়টি এখানে খুব স্পষ্ট যে এই ঘূর্ণিঝড় রিমালে কিন্তু একটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে উপকূলীয় এলাকা, যার একটি সামগ্রিক নেতিবাচক প্রভাব কিন্তু দেশের কৃষি খাত, দেশের মৎস্য খাত এবং দেশের আগামী যেহেতু কদিন পরেই কোরবানি, তার উপর পড়বে, এবং এর জন্য সামগ্রিকভাবে যা দেশের অর্থনীতির উপরেও কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেই সংখ্যা থেকে যে নিশ্চয়ই সেই সংখ্যা মোকাবেলা করতে রাষ্ট্র বিশেষ প্রণোদনা নেবে, সুনির্দিষ্ট করে এই উপকূলীয় এলাকার মানুষ যাতে তাদের যে আর্থিক ক্ষতি হয় তা থেকে ফিরে আসতে পারে, সে প্রত্যাশা আজকের মধ্যে শেষ করছে। আপনার সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে দেখা হবে, সে প্রত্যাশা। দর্শক, শুভরাত্রি।